আসসালামু আলাইকুম। এসএসসি প্যারাফিন গ্রুপে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এসেছি তোমাদের জন্য ফ্রি কেমিস্ট্রি কোর্সের আজ পর্যায় সারণী চ্যাপ্টারটা তোমাদেরকে বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ যাতে কভার হয় সেভাবে আজ পড়িয়ে দেব। আমি সুমাইয়া ফ্রম মুগদা মেডিকেল কলেজ, চতুর্থ বর্ষে আছি। আমি তোমাদের এই ফ্রি কোর্সে যারা নিউ কামার আছো, ক্লাস 9-এ নিউলি অ্যাডমিট হয়েছো, তাদের জন্য এটা অনেক 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 হেল্পফুল হবে আশা করি। তো শুরু করা যাক। আজ আমরা চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী চ্যাপ্টারটিতে কি কি পড়ব আগে সেটা জানবো। এই চ্যাপ্টারটিতে টপিকস আছে মোট হচ্ছে, যদি আমরা চিন্তা করি 6টার মতো টপিক আছে। তো টপিকগুলো এখানে দেওয়া আছে, ব্যতিক্রম আছে সেগুলো জানবো। তো আরও যেগুলো এখানে লেখা আছে সেগুলো সবই আমরা আস্তে আস্তে পড়বো। তো আর কথা না বাড়াই, মেইন পড়ায় চলে যাই। ওকে, প্রথম যে টপিকটা বললাম যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা জানবো। শুরুতেই আসি পর্যায় সারণী। প্রথমেই তোমাদের যেটা জানতে হবে পর্যায় সারণীতে যে কতগুলো মৌল আছে। টোটাল পর্যায় সারণীতে 118টি মৌল আছে। তো এটা স্বীকৃতি পেয়েছে বা শনাক্ত করা হয়েছে, এই যে 118টি মৌলের কথা বললাম, এটা শনাক্ত করা হয়েছে IUPAC থেকে, যেটার ফুল ফর্ম হচ্ছে তোমার একটা সংস্থা আর কি, এটা আন্তর্জাতিক সংস্থা। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, এখন আমরা জানলাম যে টোটাল 118টা মৌল আছে। এখন আমাদের তাহলে জানা উচিত যে সর্বপ্রথম কোন মৌলটা আবিষ্কৃত হয়েছিল বা সর্বশেষ কোন মৌলটা আছে। এই যে আমাদের পর্যায় সারণী, যদি আমরা একটু যাই, এই যে আমাদের পর্যায় সারণী টোটাল দেখতে পাইতেছো, এই যে দেখো প্রথম শুরু হয়েছে কার থেকে, এই যে হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রথম মৌল, দেখতে পাচ্ছ। তারপর দেখো আবার সবচেয়ে শেষে কি আছে, এই 118 নম্বর মৌলকে, এই যে এই প্রথম যে নাম্বারগুলো আছে সেগুলো বোঝায় যে পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো এই 118 নম্বরে কি আছে, অর্গানেশন। কে? অর্গানেশন, OGD। সর্বপ্রথম মৌল কোনটা, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। আর সর্বশেষ তাহলে কোনটা, এই যে তোমাদের দেখাই দিলাম, যেটা হচ্ছে অর্গানেশন। অর্গানেশন, এটা হচ্ছে 118 নম্বর মৌল। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 118 নম্বর মৌল। ওকে, এবার আমাদের জানতে হবে যে তোমার পর্যায় সারণীর বৈশিষ্ট্য, প্রথম টপিক যেটা, তাই না? পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে তোমার কতগুলো পর্যায় আছে, কতগুলো গ্রুপ আছে। এখন আমরা যদি আবার পর্যায় সারণীতে একটু ফিরে আসি, পর্যায় সারণীতে যে তোমার এই সারি আছে, তাই না? এই যে এরকম যে সারি, এই সারি কয়টা দেখতে পাইতেছো? এই সারি দেখতে পাইতেছো 7টা আছে। এই যে সারিগুলোকেই বলা হয় হচ্ছে পর্যায় বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে এরকম কয়টা আছে, 7টা আছে। তাহলে পর্যায় সারণীর পর্যায় কয়টা? 7টা। সারিগুলো হচ্ছে পর্যায়, তাহলে সারি কয়টা? 7টা, তাহলে পর্যায় হচ্ছে 7টা। আর পর্যায় সারণীর কলাম, কলাম মানে কোনগুলো, এই যে খাড়া যেগুলো আছে, তাই না? এই যে কলাম, এই একটা কলাম, এই পুরাটা কলাম, এই একটা কলাম, তাই না? তারপরে এখানে একটা কলাম, এই একটা, তাই না? এরকম করে কলামগুলো যাচ্ছে, মানে লম্বালম্বি ভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম, আমরা জানি। তাহলে এভাবে কয়টা কলাম আছে দেখো, এইখানে এই পেজে পাচ্ছি 9টা কলাম। পরের পেজে যদি যাই তাহলে দেখো এইভাবে আরও 9টা আছে, মানে টোটাল 18টা কলাম আছে। এই যে এরকম লম্বালম্বি টোটাল কতগুলো আছে, 18টা কলাম আছে। তাহলে এই কলামগুলো হচ্ছে গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে কলামগুলো যদি গ্রুপ হয় তাহলে কয়টা গ্রুপ আছে এখন পর্যায় সারণীতে? 18টা গ্রুপ আছে টোটাল। কতগুলো? 18টি গ্রুপ। তাহলে মোট কথা তোমরা সারি হচ্ছে বলবা পর্যায়, আর গ্রুপ হচ্ছে কলাম দেখতেছো লম্বালম্বি যেগুলো, সেগুলো হচ্ছে গ্রুপ তাহলে কয়টা? 18টা। তাহলে আধুনিক যে তোমার পর্যায় সারণী, সেটার বৈশিষ্ট্য অনুযায়ী তুমি পর্যায় কতগুলো পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি। এই যে এখানে হচ্ছে তোমরা 7টা পর্যায় পাচ্ছ, আর গ্রুপ কতগুলো পাচ্ছ? 18টা পাচ্ছ। এখন এখানে একটা বিষয় আছে, এই যে তোমরা গ্রুপটা দেখলা, এই গ্রুপের মধ্যে তোমার আমি লাস্ট মৌল বললাম, যে লাস্ট মৌল নামটা বললাম অর্গানেশন, তাই না? এখন অর্গানেশন যদি লাস্ট মৌল হয়, তাহলে কেন নিচে আরেকটা ওই যে হলুদ কালারের, এই যে ইয়েলো কালারের, তার হচ্ছে একটু ব্রাউন কালার শাড়ি দেওয়া, এই শাড়িগুলো কেন দেওয়া? মানে এটা তো তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে এগুলো আবার কেন দিছে। এগুলো কিন্তু শেষ মৌল না, শেষ মৌল ওই অর্গানেশনই। এইগুলো হচ্ছে তোমার এই 3 নাম্বার গ্রুপ আছে যেটা, এই 3 নাম্বার গ্রুপের মৌলগুলোকে এরকম আলাদা করে আবার ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড শাড়ির মৌল হিসেবে সাজানো হয়েছে, নিচে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এখানে একটা কারণ আছে। এই যে দেখো, পারমাণবিক সংখ্যা 57 থেকে যাদের 71 অবধি পারমাণবিক সংখ্যা, তারা হচ্ছে তোমার ল্যান্থানাইড। তাহলে ল্যান্থানাইড কারা? 57 থেকে 71 অবধি যারা আছে। ঠিক আছে, 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা। আর অ্যাক্টিনাইড কারা? যারা হচ্ছে 89 থেকে 103।
এখন এইখানে কেন হচ্ছে এদেরকে পরে নিচে দেওয়া হলো, তোমরা আরেকটু পরেই জানতে পারবে যে পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক ভর কি, আর এই যে মৌলগুলো এখানে সাজানো হয়েছে সেটা কিভাবে সাজানো হয়েছে। তখন তোমাদেরকে আবার বলা হবে যে কেন হচ্ছে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। এখন মেইন কথা হচ্ছে তোমাদের কেন আলাদা করে দেওয়া হয়েছে। এই যে দেখতেছো যে গ্রুপগুলো সাজানো হয়েছে, এই যে বললাম 1 থেকে 18টা গ্রুপ, এই গ্রুপটা আসলে কি হিসেবে সাজানো হয়েছে জানো? এখানে হচ্ছে তোমার গ্রুপগুলো হচ্ছে তোমার ধর্ম অনুযায়ী সাজানো হয়েছে। মানে এই একই গ্রুপ, যেমন হচ্ছে ধরো তোমার এই যে এই গ্রুপটা আছে যেটা, এই যে 1 নম্বর গ্রুপ, এই 1 নম্বর গ্রুপে যত মৌল আছে আমাদের এদের ধর্মগুলো এক, পারমাণবিক ধর্ম বা ভৌত ধর্ম এদের সেম ধরনের ধর্ম। যেমন এরা সবাই হচ্ছে তোমার ধাতু, এটা কি ধাতু? ক্ষার ধাতু। তো এদের তাই একই রকম বিক্রিয়া দিবে, একই রকম তাদের ধর্ম, যার কারণে তাদেরকে একই কলাম বরাবর বা একই গ্রুপে রাখা হয়েছে। তাদের গ্রুপ কেন করা হয়? ওই ধর্ম অনুযায়ী, যাদের ধর্ম মিলে যাবে তাদেরকে একই গ্রুপে রাখা হবে। এখন তাহলে এই অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট সারিটাকে কেন আলাদা করা হয়েছে জানো? কারণ হচ্ছে এদের দুইজনের ধর্ম খুবই কাছাকাছি, পারমাণবিক ধর্ম বা মৌলের ধর্ম। তাই তার জন্য এদেরকে আলাদা করে আবার নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরা কিন্তু 3 নম্বর গ্রুপেরই, ঠিক আছে? এরা কিন্তু এই 3 নম্বর গ্রুপেরই মৌল, কিন্তু তারপরও এদেরকে আবার আলাদা করে নিচে অবস্থান করা হয়েছে, কারণ হচ্ছে এদের এদের নিজস্ব যে ধর্ম সেটা খুবই কাছাকাছি। এখন তোমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে কি ধারণা আছে? ধরো এই যে প্রথম মৌলটা হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1, 1 দিয়ে শুরু। তারপরে হাইড্রোজেনের পরে কি আছে দেখো? হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে, ওর কিন্তু 2 দিয়ে শুরু পারমাণবিক সংখ্যা। তারপর লিথিয়ামে 3 দিয়ে শুরু, এরকম, তাই না? এই যে দেখো এখানে লিখে দিছে, এই যে ধরো এই যে প্রত্যেকটা মৌলর ক্ষেত্রে এই বাম বাম দিকে যেটা লেখা থাকতেছে এইটা হচ্ছে কি, এই যে প্রথমে যেটা লেখাটা থাকতেছে উপরে সেটা হচ্ছে তোমাদের পারমাণবিক সংখ্যা, আর পরে যে লেখাটা থাকতেছে এটা হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে? এটা ভর, আর এটা হচ্ছে তোমার ধরো সিরিয়াল নাম্বারের মতো পারমাণবিক সংখ্যাটা, প্রোটন সংখ্যা যেগুলো থাকে না, পড়ছো না? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তো প্রোটন যতগুলো থাকে ততগুলোই পারমাণবিক সংখ্যা থাকে, ঠিক আছে? তো পারমাণবিক সংখ্যাটাকে আমরা প্রথমে লিখি, আর পারমাণবিক ভর যেটা সেটাকে আমরা পরে লিখি। তাহলে পারমাণবিক সংখ্যা সম্পর্কে আশা করি তোমরা জানো যে প্রোটন সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এখন তোমাদের তাহলে এইভাবে লেখা থাকবে, আর এখানে হচ্ছে মৌলের প্রতীকটা লেখা থাকে, যে কোন মৌল, যেমন ক্রোমিয়ামের জন্য সিআর দিয়ে লেখা হয়, এগুলো তোমরা জানো আশা করি। আচ্ছা, এখন তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে একটা পর্যায়ে তাহলে কয়টা? 7টা পর্যায় থাকে। এখন 7টা পর্যায়ে কতগুলো মৌল থাকে সেটা কিভাবে জানবো? নম্বর পর্যায়ে এই যে দেখো এইখানে 1 নম্বর পর্যায়, এই বরাবর যাবে না, সারি বরাবর যাবে, তাহলে এইখানে আছে শুধুমাত্র হাইড্রোজেন 1 নম্বর পর্যায়ে। তারপরে আবার ওই পাশে গেলে ওই 1 নম্বরে শুধু হিলিয়াম আছে, 2টা মৌল আছে 1 নম্বর পর্যায়ে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম কয়টা মৌল আছে 1 নম্বর পর্যায়ে? 2টি মৌল। 1 নম্বর পর্যায়ে 2টি মৌল আছে, তাহলে 2 নম্বর পর্যায়ে কয়টা আছে দেখো? লিথিয়াম, বেরিলিয়াম আছে 2টা এই পাশে। তুমি কিন্তু আবার নিচেরটা যেতে পারবে না, 2 নম্বর পর্যায়ে বরাবর যাইতে হবে। 2 নম্বর পর্যায়ে বরাবর কত আছে? আর আছে হচ্ছে এই যে 13 থেকে কত নিয়ন পর্যন্ত, তাই না? তাহলে কত? তোমার ওইখানে 2টা পাইছো আর এখানে 6টা, তাহলে টোটাল 8টা মৌল। পর্যায়ে 2তে আছে 8টা মৌল। এখন এটা তোমার এত কষ্ট করে যে আমি বের করা শিখালাম, এটা তুমি জাস্ট বের করবা কিভাবে সেটা বোঝানোর জন্য, যে সারি বরাবর যাবা তাহলে বোঝা যায় যে কয়টা মৌল আছে। এখন তোমার এটা মনে রাখার টেকনিক আছে, এইভাবে মনে রাখতে পারো যে 2, 8, 8, 18, 18, 32, 32, মানে তোমার 2 একটা থাকবে, মানে প্রথম পর্যায়ে 2টা মৌল, পরে 8 মনে রাখবা, 2টা 8, তাহলে প্রথমে 2, তারপরে কি 2টা 8, তারপরে 2টা 18, তারপরে 2টা 32। তাহলে দেখো এইভাবে তোমার 7টা পর্যায়ে কয়টা মৌল আছে সেটা তুমি সহজে বের করতে পারতেছো। তাহলে প্রথম পর্যায়ে 2টা, তারপরের পর্যায়ে কত? 2 নম্বর পর্যায়ে 8টা, তারপরের পর্যায়ে মানে 2 আর 3 2টাতেই কত? 8টা 8টা, আর 4 আর 5 পর্যায়ে হচ্ছে 18টা 18টা, আর 6 আর সাথে হচ্ছে 32টা 32টা। তাহলে এটা হচ্ছে সহজ উপায়, 2 8 2 8 8 18 18 32 32। ওকে, এটা তোমার সহজ ওয়েতে মনে রাখতে পারো, কারণ এত গুনে গুনে বের করতে সময় নাই, ঠিক আছে? বুঝছো আশা করি যে পর্যায় কোনটা। এখন গ্রুপ মানে তো তোমাদের বললাম, গ্রুপ মানে কি আবার দেখাই। গ্রুপ মানে তো এই যে লম্বালম্বি যেগুলো, তাই না? যেমন এই যে 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপে দেখতে পাইতেছো এখানে 1 2 3 4 5 6 7টা আছে। আবার দেখো 2 নম্বর গ্রুপে কিন্তু হাইড্রোজেনের পাশে কিচ্ছু নাই, তাহলে বেরিলিয়াম থেকে শুরু হবে। বেরিলিয়াম থেকে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা, তাই না? এক কম। তারপরেরগুলো দেখো আবার 3 থেকে 1 2 3। এখন এখানে একটা কথা আছে, 3 নম্বর গ্রুপে কিন্তু 2টা দেখা যাইতেছে, স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম, আর বাকিগুলো ওই যে 57 থেকে 71 ল্যান্থানাইট শ্রেণী আর অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো আছে সেগুলো অ্যাড করলে টোটাল 32টা হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মাথায় রাখবা, 3 নম্বর গ্রুপে কিন্তু 4টা মৌল না, 32টা মৌল। এই 2টা বাদে এখানে 57 থেকে 71 আর হচ্ছে 89 থেকে 103 কিন্তু অ্যাড আছে। ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট কিন্তু 3 নম্বর গ্রুপের মৌল, এটা কিন্তু মনে রাখবা। আর আবার যদি দেখো এখানে যে এটা কিন্তু যেগুলো হচ্ছে তোমার এই যে
ল্যান্থানাইট সারি মৌল সেগুলো কিন্তু 6 নাম্বার পর্যায়ে আছে। এই যে ল্যান্থানাইটগুলো কিন্তু 6 নাম্বার পর্যায়ে আছে। আবার এই যে যেগুলো হচ্ছে আমার অ্যাক্টিনাইট সেগুলো কিন্তু 7 নাম্বার পর্যায়ে আছে। তাহলে ওদের পর্যায় আর গ্রুপ কিন্তু বোঝা গেল, ওরা 3 নাম্বার গ্রুপে অ্যাড করা হয়েছে, আর হচ্ছে ওরা 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়ে। তাহলে 6 বরাবর হবে প্রথমগুলা, যেগুলো হচ্ছে তোমার ল্যান্থানাইট, এরা হচ্ছে 6 নাম্বার পর্যায়ে, আর যারা অ্যাক্টিনাইট তারা হচ্ছে 7 নাম্বার পর্যায়ে। কিন্তু ওদের গ্রুপ কিন্তু একই পাইছো, কি 3 নাম্বার গ্রুপ, দুইটাই হচ্ছে 3 নাম্বার গ্রুপের। ওকে, এখন তাহলে এইটাও একটা মনে রাখার টেকনিক আছে যে বাকিগুলো দেখতেছো কি 3-এর পর থেকে বাকিগুলো 4 থেকে, এই যে 4 থেকে যে একদম 4 থেকে যদি যাও, পরের পেজেও যদি যাই, 4 থেকে 9 4টা করে মৌল, এই যে 12 পর্যন্ত কিন্তু 1 2 3 4টা করে মৌল আছে গ্রুপে। তারপর 13 থেকে আবার দেখো 1 2 3 4 5 6 6টা করে আছে। আর 18তে আবার দেখো ওই যে হাইড্রোজেন প্রথম গ্রুপের মতো 7টাই পর্যায়ে আছে। তাহলে এইটা কিভাবে মনে রাখবা, এটা বুঝাইলাম যে কিভাবে তুমি গ্রুপ নির্ণয় মানে গ্রুপ বুঝতে পারো, যে গ্রুপে কয়টা মৌল আছে দেখতে পারো, লম্বালম্বিভাবে দেখলেই হয়ে যায়। মনে রাখার টেকনিক আছে, যেমন হচ্ছে প্রথমে তুমি মনে রাখবা 7টা তো এমনি মনে রাখা যায়, যেহেতু 7টা পর্যায়ে আছে তার মানে কি 7টা মৌলই থাকবে গ্রুপে, 7টা লম্বালম্বিভাবে। তাহলে প্রথমটাই হচ্ছে 7টা মৌল, পরেরটা একটা কম লাগাবা, তাহলে কি 6টা মৌল। ঠিক আছে, এখন তোমার বললাম যে 3-এ সবচেয়ে বেশি থাকে, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট যোগ মানে সব মিলে হচ্ছে 32টা মৌল থাকে। এখন যেটা তোমার বলতেছি যে 4 থেকে 12 অবধি আমরা দেখলাম 4টা মৌল থাকে, তোমাদের ছবিতেই দেখাই দিলাম। 4 থেকে 12 কয়টা ছিল, 4টা করে মৌল ছিল। এরপর যখন 13 থেকে শুরু হলো, 13 থেকে এই যে আগের যে 2 আর 1 নম্বর গ্রুপের যেরকম মৌলগুলো ছিল সেরকম হয়ে যাবে। মানে তোমার প্রথমে 2 এর গুলো আগে লিখবা, যেমন 2 এ কতগুলো ছিল, 6টা মৌল, ওইটা আগে লিখবা। তারপর সবার শুরুতে যেটা ছিল সেটা শেষে লিখবা। মানে 18 নাম্বার গ্রুপে থাকবে 7টা মৌল। কথা কি বুঝছো? প্রথম যে গ্রুপটা সেটাখানে 7টা মৌল আছে আমরা দেখছি, এক কম দিলে দ্বিতীয় নাম্বার গ্রুপের কতগুলো, 6টা মৌল। এখন এই যে যেটা এটাই কিন্তু আবার পরবর্তীতে ওই যে 13 থেকে 17 যখন আসবে, 13 থেকে 17 6টা মৌল হয়ে যায় এই 2 নম্বর গ্রুপের মতো। আর সবার প্রথম যেটা ছিল 1 নম্বর গ্রুপের মতো লাস্টের গ্রুপটা হয়, মানে 18 নম্বর গ্রুপটা হয়, 7টা মৌল থাকে। এবার মাঝখানে বাকি থাকে ওই যে 3 আর 4 থেকে 12 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপে বললাম সবচেয়ে বেশি থাকে, 32টা মৌল থাকে, ওই যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সহ। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমার 4 থেকে 12 এতে মাত্র 4টা করে মৌল থাকে, সেটা তোমাদের দেখাইছি। এখন আমরা ওই যে একটু আগে পড়লাম, দেখাইলাম যে ল্যান্থানাইটটা হচ্ছে পর্যায়ে 6, আর অ্যাক্টিনাইটটা তার পরের পর্যায়ে 7-এ পড়ে, আর দুইজনেই কি গ্রুপ 3-এ পড়ে। এরা কিন্তু ব্যতিক্রম না, যেহেতু এদের নিচে আলাদা করে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর পটভূমি। ঠিক আছে, সেগুলো একটু জানতে হবে। দেখো প্রথমেই কি বলছে, আমাদের কি কি মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলো তো আমাদের জানতে হবে, তাই না? প্রথমেই বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে কি করছে, হচ্ছে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, এগুলো হচ্ছে তোমার আবিষ্কার করছিল। এগুলো আবিষ্কার করার পর প্রত্যেকটা পদার্থকে কি করছেন, ধাতু আর অধাতুতে 2 ভাগে ভাগ করছেন। এই জিনিসটা আমরা একটু পরে আবার বুঝাবো যে ধাতু কোনগুলো, অধাতু কোনগুলো। এই পর্যায় সারণীর মৌলগুলোর নাম আগে শিখবো, তারপর এটা শিখবো। কিন্তু আগে এটা জেনে রাখি, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রথম কি করছিল, এই ধাতু আর অধাতু 2 ভাগে ভাগ করছিল। ঠিক আছে, মৌলিক পদার্থগুলোকে নিয়ে। এরপরে যে বিজ্ঞানীর কথা আসবো, এটা অবশ্যই তোমাদের কয়ে আসবে, এমসিকিউতেও আসতে পারে। সেটা হচ্ছে তোমার ডোবেইনারের ত্রয়ী সূত্র। তোমার কি মনে হয়, ওই প্রথম যখন মৌলিক মানে মৌলগুলো আবিষ্কার হয়েছে, তখনই কি সব একসাথে 118টা মৌল আবিষ্কার হয়ে গেছে এরকম হঠাৎ করে? বা হঠাৎ করে একজনের মন চাইলো সে 1 থেকে 118টা মৌল আবিষ্কার করে ছক বানায় ফেললো, একটা পর্যায় সারণী বানায় ফেললো? এত ইজি কিন্তু না। বা মৌলগুলোকে সাজানো কিন্তু এত ইজি ছিল না। প্রথমে ধরো এক বিজ্ঞানী পারমাণবিক ভর হিসেবে সাজাইছিল, সাজানোর পরে দেখছে যে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে হচ্ছে না, ঠিক আছে, মিলতেছে না। তারপর কিন্তু সবার লাস্টে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, যে 1 থেকে 118 অবধি একদম সিরিয়াল পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু পরবর্তীতে এই পর্যায় সারণীটা সাজানো হয়েছিল, বুঝছো? মেইন কথা, এই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে, এর আগে তো তারা অনেক ধরনের চিন্তা ভাবনা করছিল। তখন দেখছে যে সে যখন তোমার 3টা করে মৌলিক পদার্থ একই ধর্ম, মানে দেখছে যে 3টা করে মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করে। যেমন হচ্ছে তোমার প্রথমে পারমাণবিক ভর অনুসারে, বললাম না যে প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টা মৌলকে যখন সাজাইছে, তখন উনি দেখছে যে প্রথম আর তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর, ত্রয়ী সূত্র না, মানে 3টা মৌল নিয়ে কাজ করছে না। তো তখন দেখতেছে যে প্রথম আর তৃতীয় যে মৌলটা আছে, ওই দুইটার ভরের যে যোগফলের অর্ধেক যে মানটা আসবে সেইটা, বা তার কাছাকাছি মান আসবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। বিষয়টা খুবই কঠিন লাগতেছে শুনে, বাট আমি দেখাচ্ছি। যেমন ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন নিয়ে উনি হচ্ছে প্রথম এই ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করছিল। এখন আসি তাহলে ত্রয়ী সূত্রটা আসলে কি, সেটা আমি ম্যাথমেটিক্যালি বুঝাই। ঠিক আছে, তাহলে হচ্ছে মনে হয় বেশি ইজি হবে। যেমন
তোমাদের পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা বের করা বা মনে রাখা টেকনিক শিখাবো, বাট এর আগে আমি তোমাদের এই ত্রয়ী সূত্রটা আগে একটু বুঝাইনি। যেমন যদি ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5, উনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা নিয়ে কাজ করছিল। যদি পর্যায় সারণীতে তোমাদের দেখাই, পর্যায় সারণীতে দেখো এই যে ক্লোরিন হচ্ছে এই যে 17 নম্বর, একই নাম্বার গ্রুপে আছে। বলছিলাম যে একই গ্রুপের বৈশিষ্ট্যগুলো কিছুটা সেম হয়, ঠিক আছে, বৈশিষ্ট্য সেম হয় বা ভৌত ধর্ম সেম হয়। এখন দেখো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন নিয়ে কিন্তু ওনারা কাজ করছে, ঠিক আছে। এই যে ব্রোমিনের 80, আয়োডিনের কত ভর, পারমাণবিক ভর অনুসারে সাজাইছিল উনি, সংখ্যা না কিন্তু, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর হচ্ছে পাশেরগুলো বড় বড় যেগুলো, ঠিক আছে। তাহলে এই যে পাশের যেগুলো ভর ডান পাশের, তো দেখো আয়োডিনের কিন্তু 127, ক্লোরিনের কত 35.5 আর ব্রোমিনের 80। এবার আসো এই তিনটা মৌলকে যখন উনি সাজাইছিল তখন কি হয়েছিল, ত্রয়ী কেন বলা হয়, ত্রয়ী মৌল বা ত্রয়ী সূত্র কেন বলা হয়? ওই যে কথাটা উনি বলল যে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর, তাহলে এই পারমাণবিক ভরগুলো যোগ করতে বলবে প্রথমে, প্রথম প্লাস তৃতীয় মৌল পারমাণবিক ভর যোগ করলাম, করে তার অর্ধেক করতে বলছে, যেটা আমরা গড় করি না ওইরকম, ঠিক আছে। অর্ধেক যদি করি সেইটা তোমার ওই যে দ্বিতীয় যে মৌলটা থাইকা যাইতেছে ওই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান, ঠিক আছে, সমান, তাই না? তাহলে বের করে দেখি যে আসলেই কি সমান হয় কিনা। তাহলে দ্বিতীয় মৌল কি, ব্রোমিনের পারমাণবিক ভর কি আসলে এই সমান আসে কিনা, ঠিক আছে। তাহলে ক্লোরিন কত, ক্লোরিন প্রথম মৌল যেহেতু ক্লোরিনের হচ্ছে 35.5, আর তৃতীয় মৌলকে আয়োডিন 127 আর পারমাণবিক ভর, ভাগ যদি আমরা 2 দিই, ঠিক আছে। তাহলে এখন আমাদের তাহলে সমান সমান কত আসে দেখো তো, সমান সমান আসবে হচ্ছে 81.25, তাই না? এখন এই যে 81.25 আসছে, এটা বলছে না যে এই যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি একটা মান আসবে, এটাই তো হচ্ছে ডোবেইনারের ত্রয়ী সূত্র। দেখো তো কাছাকাছি মান আসছে কিনা ব্রোমিনের, এই দেখো ব্রোমিনের পারমাণবিক ভর কত, এই যে 80, ঠিক আছে। তাহলে দেখছো ওদের যোগফলটা 80 কিন্তু কাছাকাছি আসছে, যেটা হচ্ছে 81.25। তাহলে এইটাকেই বলা হয় হচ্ছে ডোবেইনারের ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী সূত্রটা বুঝছো যে প্রথম তিনটা মৌল যদি বিবেচনা করা হয় তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি মান, এটাকে বলা হয় কি, ডোবেইনারের ত্রয়ী সূত্র। এটা কিন্তু ক বা এমসিকিউতে আসে, তখন এভাবে লিখে বোঝাই দেবা, তবে ম্যাথমেটিক্যালি বোঝানো লাগবে না, এই কথাটা লিখতে পারলেই তারা খুশি। আর কোন কোন মৌল হচ্ছে ত্রয়ী মৌল হিসেবে উনি প্রথম চিহ্নিত করছিলেন সেটা জানলেই হবে, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে আমাদের নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড আসলো, ঠিক আছে। অষ্টক সূত্র নিয়ে আসছে, কি অষ্টক সূত্র, অষ্টক সূত্র কি, এটাও কিছুটা ওরকম। দেখো প্রথমে কি বলছে, পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, বলছিলাম যে তাদের তখন মিসকনসেপ্ট ছিল, তারা বুঝতে পারে নাই যে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে সবসময় মিলবে না, পুরো 118টা মৌল মিলবে না, পরে তো হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে। তো যখন পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে তখন দেখছি যে ছোট থেকে বড় সাজানোর পর দেখা যায় একটা মৌলের ধর্ম যেটা, সেটা তার অষ্টম মৌলের সাথে মিলে যায়, ধর্মের সাথে মিলে যায়। মানে ধরো 1 নম্বর মৌল শুরু হলো পারমাণবিক ভর অনুযায়ী, তারপর আস্তে আস্তে যখন 8 নম্বর মৌলের দিকে আসলো তখন দেখা যায় এই 1 আর 8 নম্বর মৌলের ধর্ম হচ্ছে তোমার সেম। এটা হচ্ছে তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটাও কিন্তু তোমার কয়ে আসে, এই দুইটা জিনিসই কয়ে আসবে, ওকে। আচ্ছা, এবার তোমার মেন্ডেলিফ একটা ধর্ম বলছেন, এটা ছিল কিন্তু কার, নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই নামগুলো কিন্তু মনে রেখো, ডোবেইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, আর এখন যেটা পড়তেছে সেটা হচ্ছে মেন্ডেলিফের, ঠিক আছে। মেন্ডেলিফের পর্যায় সূত্র, কি পর্যায় সূত্র, পর্যায় সূত্রটা কি, পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে কি, ওই যে তোমাকে বললাম যে পারমাণবিক ভর অনুযায়ী সাজায় একটা প্রবলেম হয়েছিল, কি প্রবলেম, এই যে এইটাই যে দেখা যাচ্ছে যে ভৌত আর রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা জানি যে কি পারমাণবিক ভর চেঞ্জ হওয়ার সাথে সাথে অবশ্যই চেঞ্জ হবে। যেমন ধরো এখানে যদি আসি, এই যে হাইড্রোজেনের এক 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 পারমাণবিক ভর, তারপরে দেখতেছো বেরিলিয়ামের 9, ও হচ্ছে তোমার ক্ষার ধাতু, ওই হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, দুইজনের ইয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ধর্ম চেঞ্জ হয়ে গেছে। আবার স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম এদের ধর্ম সেম হবে না। আবার ধরো হচ্ছে এই যে এখানে ফ্লোরিন যদি আসে, ফ্লোরিন অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, ওদের ধর্ম সেম হবে না, ওদের বিক্রিয়া আলাদা হবে। হিলিয়াম, মানে প্রত্যেকটা পর্যায়ের সাথে সাথে কিন্তু ধর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে কি, এটা পারমাণবিক ভর অনুযায়ী সাজালে কি হয়, ধর্মগুলো আবর্তিত হয়, চেঞ্জ হয়। এটাই হচ্ছে আমাদের মেন্ডেলিফের সূত্র, পর্যায় সূত্র, যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ওকে।
এবার প্রথম যখন আবিষ্কৃত হয়েছিল, তোমাদের বললাম যে 118টা মৌল তো আর একদিনে আবিষ্কৃত হয় নাই। প্রথম দেখা গেছে 63টা মৌল যখন আবিষ্কৃত হয়েছিল, তখন কিন্তু ওই যে এখন যেমন তোমাদের পড়াইলাম যে 18টা গ্রুপ আর হচ্ছে তোমার কতগুলো 18টা গ্রুপ আর হচ্ছে 60টি পর্যায়, তাই না? এখন কিন্তু এইটা আসছে, কিন্তু তখন ছিল হচ্ছে যেহেতু 63টা মৌল মাত্র, তখন ছিল 12টা আনুভূমিক সারি মানে হচ্ছে পর্যায়, আর 8টা খাড়া কলাম মানে হচ্ছে গ্রুপ। তখন যখন 63টা ছিল, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও জেনে রাখো যখন 63টা ছিল তখন এরকম হয়েছিল, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, যেমন মেন্ডেলিফ তখন কি করছিল, যখন 63টা মৌল আবিষ্কার হয়েছিল তখন দেখা যায় অনেকগুলো ঘর ফাঁকা ছিল, তখন এই ফাঁকা ঘরগুলোর জন্য তিনি অনেক কিছু ভবিষ্যৎবাণী করে রাখছিল যে এই মৌলগুলো হইতে পারে ফাঁকা ঘরগুলোতে। পরবর্তীতে দেখা যায় সেগুলো কিন্তু সত্য প্রমাণিত হয়েছিল, ঠিক আছে? তাহলে এই মানে তোমার পটভূমি থেকে এই কয়টা জিনিস জানলেই হবে। হ্যাঁ, তবে যেগুলো বললাম যে আসতে পারে ক হিসেবে, ওগুলো পড়ে রাখবা। আর এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য, যেটা তোমাদের পড়াইলাম। এটা আছে হচ্ছে তোমাদের বইয়ে পেজ নাম্বার হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই যে প্রথম যে পটভূমির পরের পেজেই দেখবা এইখানে আছে এই যে আইইউপ্যাক পদ্ধতি বা একটা সংস্থা, এই সংস্থা থেকেই প্রথম কিন্তু 118টা মৌলকে শনাক্ত করা হয়েছে। তোমাদের একটু আগেই বলছিলাম এটা। আর পারমাণবিক সংখ্যার মানে ভরের পরিবর্তে এই যে দেখো এখানে একটা ত্রুটি দেখা গেছিল সারণীতে, যেটা বললাম যে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে দেখা যায় যে সমস্যা দেখা যায়। যেমন তোমাদের এখানে একটা কথা বলছে যে মেন্ডেলিফ যখন পারমাণবিক ভর অনুযায়ী তার পর্যায় সারণীতে মানে মৌলগুলো বসাইছিল, তখন দেখা গেছে কি যে পারমাণবিক মৌলের পারমাণবিক ভর কম সেই তো তোমার কি আগে বসার কথা ছিল, আর যার ভর বেশি সে হচ্ছে পরে বসার কথা ছিল। তখন দেখা যায় যে আর্গন যেটা সামনে পড়বা যে আর্গন কোনটা কোনটা, এখন দেখো আপাতত যে আর্গন একটা মৌল ছিল, ওইটা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল, তো ওইটা হচ্ছে পারমাণবিক ভর 40। আবার পটাশিয়াম যেটা সেটার পারমাণবিক বিভাগ হচ্ছে 39। হ্যাঁ, কিন্তু একই গ্রুপের মৌল হিসেবে এদের হচ্ছে তোমার ধর্মের মিল আছে। হ্যাঁ, ধর্মের মিল থাকার কারণে আমাদের ওই আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। মানে হচ্ছে তোমার, আমি যদি তোমাদের আবার দেখাই এটা বুঝো, আমি বলছি না গ্রুপ যখন সাজানো হয় তখন হচ্ছে এই যে দেখো গ্রুপ ওয়াইজ যখন সাজানো হয় তখন দেখো আর্গনকে দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপে, তাই না? এই 18 পর 19 হচ্ছে তোমার ওই পটাশিয়াম, ঠিক আছে? 19 হচ্ছে পটাশিয়াম, 19 কিন্তু প্রথম গ্রুপে বসে গেছে 18 পরে। এখন যদি এটা হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইতো, পটাশিয়ামের হচ্ছে বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে এটার সাথে, মানে 1 নম্বর গ্রুপের সাথে। আবার আর্গনের বৈশিষ্ট্য মিলে হচ্ছে এই 18 নম্বর গ্রুপের সাথে, যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এরা কোনো বিক্রিয়া টিক্রিয়া করে না, এদেরকে এর জন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। মানে এদের ওই যে তোমরা পড়ছো না যে ইলেকট্রন বিন্যাস যদি পড়ে থাকো তাহলে পড়ছো না যে অষ্টক পূর্ণ থাকে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে হচ্ছে আর কোনো ইলেকট্রনের চাহিদা থাকে না। হ্যাঁ, দেওয়া বা নেওয়া ইলেকট্রন এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, তখন সেগুলো কোনো বিক্রিয়া আসে না, মানে এই গ্যাসগুলো নিষ্ক্রিয়, এরা কোনো বিক্রিয়া করে না, এর জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে। হ্যাঁ, তো এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু বলা হয়, এদের সাথে মিলতেছে এই যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গনটা মিলতেছে। এখন যদি তুমি পটাশিয়ামকে এইখানে দিতা তাহলে আর আর্গনের দিতা হচ্ছে তোমার প্রথম গ্রুপে, তাহলে তো মিলতো না ধর্ম, তাই না? কারণ এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো আর পটাশিয়াম না, পটাশিয়াম একটা ধাতু, তো প্রথম গ্রুপে মিলবে। তো এরকম একটা সমস্যা দেখা দিছিল আর কি। এর জন্য হচ্ছে তোমাদের পরবর্তীতে ওইটাকে পারমাণবিক ভরের যে ত্রুটি ওগুলো মানে ওগুলো হচ্ছে তোমার সংশোধন করে পরবর্তীতে এই যে কারেকশন করে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন মৌলগুলোকে সাজানো হয়েছে তখন দেখছে যে না ঠিক আছে, সব কিছুর অবস্থান একদম পারফেক্ট হচ্ছে, ঠিক আছে? এভাবে আজকে তোমার ত্রুটিগুলো সংশোধন করার জন্যই পারমাণবিক সংখ্যা অনুযায়ী পরবর্তীতে সাজানো হয়। এই কয়টা জিনিস জানলে এখান থেকে এনাফ। তারপর যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য, যেটা আমি এতক্ষণ তোমাদের বলে ফেলছি অলরেডি, এই যে দেখো বৈশিষ্ট্যতে 118টা মৌল আছে, তারপর হচ্ছে এই যে 7টা পর্যায় 18টা গ্রুপ, ঠিক আছে? এই যে বাম দিকে গ্রুপ 1 থেকে 18 অবধি, তারপরে হচ্ছে তোমার আলাদা করে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সারির মৌলকে সাজানো হয়েছে, এই কথাটাও লেখা আছে। এই যে 57 থেকে 71 অবধি 15টা মৌল হচ্ছে তোমার ল্যান্থানাইট সারির মৌল, আর এই 89 থেকে 103 এরা এই 15টা হচ্ছে মানে 15টা করে অ্যাক্টিনাইট সারির মৌল। এদেরকে আলাদা করে নিচে অবস্থান করা হয়েছে কেন? কারণ হচ্ছে এদের মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে এদেরকে আলাদা করে নিচের সারিতে দেওয়া হয়েছে, কিন্তু এরা একই গ্রুপ, কিন্তু 3 নম্বর গ্রুপ। আর পর্যায় কত? ল্যান্থানাইটের 6 নম্বর পর্যায়ে আর অ্যাক্টিনাইটের 7 নম্বর পর্যায়ে অবস্থিত, ঠিক আছে? আর এখানে যে কতগুলো পর্যায় আছে, পর্যায়ে কতগুলো করে মৌল আছে সেটা দেওয়া আছে। তুমি চাইলে আমার ওটা থেকে জাস্ট যেভাবে বুঝে বুঝে পড়তে বলছি ওইভাবে পড়লেই হয়ে যাবে, একই কথা,
লেখা। ওকে, এখানে আরেকটা কথা আছে যে একই গ্রুপের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। কারণ তোমাকে বলছি যে গ্রুপের ক্ষেত্রে ভৌত ধর্ম একটা গ্রুপ মানে ওই কলাম যদি হয়, কলাম বরাবর যেগুলো এই মৌলগুলোর ধর্ম কিন্তু একই হবে, ধর্ম বৈশিষ্ট্য রাসায়নিক ধর্ম একই। কিন্তু এই যে বাম থেকে যখন ডানে যাবা এরকম সারি বরাবর যারা আছে, ধরো এখানে সোডিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, এদের কিন্তু ধর্ম মিলবে না। ঠিক আছে, এদের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। মানে পর্যায় বরাবর যারা আছে একই পর্যায়ের হলে ধর্ম পরিবর্তিত। হুম, আর একই গ্রুপ যারা আছে তাদের ক্ষেত্রে কি ধর্ম কিন্তু সেম। এই কথাটা বারবার বলতেছি কারণ মনে নাও থাকতে পারে এর জন্য। ঠিক আছে, তাহলে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য টপিকটা কিন্তু শেষ। এখন আমরা পড়বো যে আসলে পর্যায় সারণীতে কী কী মৌল আছে, এটা মুখস্থ করতে হবে কিছু জিনিস, সেটা বোঝানোর টেকনিক তোমাদের বলবো। তাহলে আমাদের এখান থেকে কোন টপিকটা এতক্ষণ আমরা পড়লাম, সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য টপিকটা পড়লাম। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড টপিকে যাবো, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর নির্ণয়, এগুলো আমরা জানবো। ঠিক আছে, আজকের ক্লাসটা বেশি লেন্দি করবো না, যেহেতু তোমরা নিউ কামার, তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো পারমাণবিক সংখ্যা, ভর, এগুলো একটু কিছুটা মুখস্থ রাখতে হয়, যেহেতু আমি টেকনিক বলে দিচ্ছি। আশা করি তোমাদের প্রবলেম হবে না। ক্লাসটা রেকর্ডেড ক্লাস, তো তোমরা বারবার সুন্দর করে দেখে ফেলতে পারবে। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবে। আচ্ছা, এখন আসো, যেটা বলতেছিলাম যে আমরা এখন বুঝবো যে কোনটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত কত, পারমাণবিক ভর কত কত। এখন আমরা প্রথম মৌল পড়ছিলাম হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন থেকে আমরা প্রথম শুরু করছিলাম। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পারমাণবিক সংখ্যা। এখন এইখানে তোমাদের অবশ্যই 1 থেকে 30টা মৌলের নাম হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে 30টা মৌলের নাম তোমাদের মনে রাখতে হবে। মানে 1 থেকে 30টা পারমাণবিক সংখ্যাই তো 1 থেকে 30টা মৌলের নাম, তাই না? 1 থেকে 30টা সিরিয়ালি হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। তোমাদের 1 থেকে 30টা বলতে কি এই হাইড্রোজেন থেকে একদম পরের পেজে যদি যাই তাহলে একদম এই অবধি জানতে হবে। ঠিক আছে, এই অবধি। আর প্রত্যেক দিন হচ্ছে তোমরা পর্যায় সারণীটা একবার দেখবা, তাহলে দেখবা যে এটা মনে রাখা তখন ইজি হবে। আর যদি তুমি একদিন পরে রেখে দাও তাহলে কিন্তু এটা মনে রাখা একটু টাফ হয়ে যাবে। যদিও আমি একটা তোমাদের জন্য 30টা মৌল, যেহেতু এটা মনে রাখার জন্য তোমাদের আমি 3টা ভাগ করে দিছি লাইন। হ্যাঁ, 3টা লাইনের মধ্যে দিছি। তুমি যদি এই 3টা লাইন মনে রাখো তাহলে 10টা করে মৌল মনে রাখতে পারবা। 1 থেকে 10 কী কী আছে, 10 থেকে 20 কী আছে, 20 থেকে 30 কী কী আছে। ঠিক আছে, তো এই লাইনটা একটু তোমার কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে লাইনটা কি? লাইনটা হচ্ছে হাই হাই, ধরো হাইড্রোজেন হচ্ছে হাই। ঠিক আছে, 1 নাম্বার, 1 পারমাণবিক সংখ্যা, তাই না? হাই হিলি, হাইয়ের পরে দেখো এই হাইড্রোজেন বরাবরই আছে হচ্ছে আমাদের হিলিয়াম, তাই না? ও হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 2। তাহলে হাই হির পরে কি 3 নাম্বার মৌল হিসেবে আছে আমাদের লিথিয়াম, তাহলে হাই হিলি। ঠিক আছে, তাহলে প্রথমে কিভাবে মনে রাখবা? হাই হিলি। তারপরে কি লাইনটা পুরাটা বলি, 10টা মৌল আগে বলি, তারপরে বাকিটা বলতেছি। হাই হিলি বে বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে, এই অবধি দিল 10টা, নিয়ে নাও, নিয়ে নাও। ঠিক আছে, বুঝছো কি? আবার বলি, প্রথমে হাইড্রোজেন থেকে শুরু করছো, হাই হিলি। আমি বুঝতেছি যে একটু দূরে দূরে থাকাতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। হাই, ওইখানে হাইড্রোজেন ধরলাম হচ্ছে তোমার 2 নম্বর আছে হিলিয়াম, তাহলে হাই হিলি বেবিকে, বে গেল এখানে বেরিলিয়াম, বেবি মানে হচ্ছে বোরন, বেবিকে কার্বন, বেবিকে নিয়েতে নাইট্রোজেন, নিয়ে ওখানকার মানে অক্সিজেন, ফুল ফ্লোরিন, নিয়ে নাও, নিয়েতে নিয়ন, আর নাওয়ে হচ্ছে তোমার না কথাটা আছে, তার মানে কি সোডিয়াম। ঠিক আছে, তাহলে এটা কীভাবে মনে রাখবা? হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এই যে তোমার প্রথম 1 লাইনে 10টা মানে 11টা মৌল তোমার পড়া হয়ে গেছে। তাহলে এই যে আমি আবার সুন্দর করে লিখে দিছি, বুঝতে পারবা। এই যে হাই হিলিকে, হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও। আশা করি লেখা বুঝতে পারতেছো। তাহলে এখানে এই যে হাইতে কি, হাইতে হচ্ছে আমাদের হাইড্রোজেন। এই একটা লাইনে তুমি 11টা মৌল পড়তে পারতেছো সিরিয়ালি পারমাণবিক সংখ্যা অনুযায়ী, তাই না? ওর পারমাণবিক সংখ্যা 1 ও 2 3 4 5 6 7 8 9 10 11। দেখছো 11টা পারমাণবিক সংখ্যা, তুমি 11টা মৌল পড়ে ফেলছো পারমাণবিক সংখ্যা অনুযায়ী।
এটা কিন্তু ইজি না? আচ্ছা, তাহলে হাইয়ে কি হাইড্রোজেন, হিতে কি হিলিয়াম, লিতে কি দেখাইছি লিথিয়াম, বেতে বেরিলিয়াম, বিতে বোরন, তারপরে কার্বন সিতে, তারপরে নিয়েতে কি নাইট্রোজেন, ওখানকার কি অক্সিজেন, ফুলে ফ্লোরিন, নিয়েতে নিয়ন, আর নাও তার মানে কি না সোডিয়াম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু দুইটা ন, আবার মনে রাখো যে নিয়েতে নিয়ন আর নাতে সোডিয়াম। ঠিক আছে, তাহলে হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম 11টা মৌল মনে রাখার টেকনিক। তারপরের মৌলগুলো কীভাবে মনে রাখবা? ম্যাগাইভার আলসি, আলসি মানে কি এখানে হচ্ছে তোমার অলসতা বুঝাইছে, জাস্ট মনে রাখার টেকনিক হিসেবে। হ্যাঁ, আমরা ওইভাবে মনে রাখছি, তোমরা ওইভাবে মনে রাখবা, সহজ হবে। ঠিক আছে, পরের 10টা পড়তেছি। ঠিক আছে, তাহলে কি ম্যাগাইভার আলসি ফেলে মানে অলসতা ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায়, সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায়। তাহলে এই মৌলগুলো আরেকবার দেখে আসি পর্যায় সারণীতে। আচ্ছা, এখানে দেখো এই যে আমরা কিন্তু সোডিয়াম পর্যন্ত পড়ছি, তারপর কি ম্যাগাইভার। ঠিক আছে, ম্যাগাইভারে কি আমরা দেখতেই পাইতেছি, ম্যাগাইভার হচ্ছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, ম্যাগাইভার আলসি, আলসি বললাম না, আলে কিন্তু কি আলু, আলু না কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আলসি, সিতে কি অলসতা বুঝাইছি আর কি, যাই হোক সিলিকন। আলসি ফেলে, ফেলেতে ওই যে আমরা পিএইচ লিখি না ফেলে, ওইটা অনুযায়ী ফসফরাস। ঠিক আছে, আলসি ফেলে, ফেলে সেই কি সেই হচ্ছে সালফার। আলসি ফেলে সেই কালো, কালোতে ক্লোরিন, কালো আর আরে হচ্ছে আর্গন, কালো আর কমলা। ঠিক আছে, কালো আর কমলা ক্যালিফোর্নিয়া, কমলাতে হচ্ছে তোমার পটাশিয়াম আর ক্যালিফোর্নিয়াতে কি সিএ না, মানে হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায়, সাজাবেতে কি স্ক্যান্ডিয়াম আর তোমায় হচ্ছে টাইটানিয়াম। তাহলে স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম। ঠিক আছে, একটু কষ্ট হবে প্রথম প্রথম পড়তে, বাট যদি এটা একবার মনে রাখতে পারো তাহলে 30টা মৌল অনেক ইজিলি মনে রাখতে পারবা। তাহলে কি ম্যাগাইভার আলসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায়। ঠিক আছে, আবার বলো ম্যাগাইভার আলসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায়। তাহলে ম্যাগাইভারে কি ম্যাগনেসিয়াম, আলতে কি ওই যে বলছিলাম অ্যালুমিনিয়াম সিলিকন, আর এই যে ফেলেতে কি ফসফরাস, এখানে সেই হচ্ছে সালফার, আর কালোতে ক্লোরিন, কালো ক্লোরিন, কালো ক্লোরিন, আর হে আর্গন, কমলাতে পটাশিয়াম কে, আর ক্যালিফোর্নিয়া মানে ক্যালসিয়াম, সাজাবে মানে স্ক্যান্ডিয়াম, আর তোমায় মানে টাইটেনিয়াম। দেখো তোমার কত অবধি পড়া হয়ে গেছে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 অ্যান্ড 22। ওকে, 22টা মৌল কিন্তু তোমার পড়া হয়ে গেছে, আর আছে 30টার মধ্যে কয়টা, 8টা। তাহলে তোমাদের আরেকবার রিপিট করি, এটা রিপিট করার কারণ আছে, এই যে বারবার রিপিট করলে তোমাদেরও মাথার মধ্যে এটা ঢুকবে, ইজি কিন্তু। প্রথমে কি হিলিকে নিয়ে, হিলিরে বলতেছে বেবিকে নিয়ে ফুল নিয়ে নিতে, তাই না? তাহলে কি হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও, এটা হচ্ছে প্রথম 11টা মৌল। ঠিক আছে, তারপর কি ম্যাগাইভারকে অলসতা ফেলে কি বলছে, ওই যে কালো আর কমলা ক্যালিফোর্নিয়ার সাজাবে তোমায়, মানে অলসতা ফেলে দিচ্ছে, মানে অলসতা করার কারণে সাজায় না, ধরলাম আর কি। তাহলে কি ম্যাগাইভার আলসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায়। ঠিক আছে, গেল। এবার আসো, ভাইকে মা ফের কোলে নিয়ে কান্না জোড়ায়, মানে হচ্ছে অনেক কান্না করতেছে তো আবার কোলে নিয়ে কান্না জোড়াচ্ছে, এরকম সামথিং। তাহলে কি ভাইকে মা ফের কোলে নিয়ে কান্না জোড়ায়, তাহলে ভাই কি ভ্যানাডিয়াম, মাতে কি তোমাদের আবার হচ্ছে দেখায় আসি আগে, নাহলে তো বুঝবা না। আচ্ছা, এই তো পর্যায় সারণী। তাহলে কি ভাইকে মা ফের কোলে নিয়ে কান্না জোড়ায়, তাহলে এই হচ্ছে ভাই ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম হচ্ছে তোমার ভাইকে, মা হচ্ছে ম্যাঙ্গানিজ, ফের হচ্ছে আয়রন, ফের কি কোলেতে কোবাল্ট, আর কোলে নিয়েতে নিকেল, কান্নাতে কপার, আর জিঙ্ক হচ্ছে জুড়ায়। ঠিক আছে, তাহলে মা কি বলছি ভাইকে, হ্যাঁ ভাইকে মা, ভাইয়ের কেতে কি কিন্তু ক্রোমিয়াম। ঠিক আছে, ভাইকে মা ফের মানে আয়রন, তারপরে হচ্ছে কোলেতে কোবাল্ট, নিয়েতে হচ্ছে নিকেল, কান্নাতে হচ্ছে কপার, আর জুড়ায়ে হচ্ছে জিঙ্ক। তাহলে এইভাবে তোমরা 30টা মৌলের নাম কিন্তু ইজিলি মনে রাখতে পারতেছো, আর অবশ্যই তোমাদের এই 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 সময় হচ্ছে 30টা মৌলের নাম অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর মনে রাখার এটাই হয়তো বা মানে সহজ টেকনিক আমার কাছে তো লাগে। 10টা করে বা 11টা 12টা করে যদি ভাগ করে নাও 3টা লাইনেই শেষ। আচ্ছা, এবার আশা করি এটা তোমরা নিজেরা নোট করে মুখস্থ করবে এবং হচ্ছে নেক্সটে নোটগুলো শেয়ার করবে। এখন আসি হচ্ছে আমাদের এইগুলো গেল 30টা মৌল, এই কিন্তু পারমাণবিক ভর কত কত, এই যে ভ্যানাডিয়ামের হচ্ছে তাহলে 23, ক্রোমিয়ামের হচ্ছে 24,
এটা 25, এটা কত 26, 27, 28, 29, 30। এই কিন্তু 1 থেকে 30 যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছিল, তোমরা কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী পড়ে ফেলছো। পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 হিসেবে 30টা মৌলর নাম পড়ে ফেলছো কিন্তু, ঠিক আছে? তাহলে পারমাণবিক সংখ্যায় আশা করি আর সমস্যা হবে না, ঠিক আছে? এখন আসো তোমাদের আগে গ্রুপের নামটা বুঝাই, ঠিক আছে? এই হচ্ছে গ্রুপ অনুযায়ী তোমাদের কোন কোন গ্রুপ তোমাদের মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে আমরা বুঝাই। গ্রুপ 1, 2 হচ্ছে লাগে মুখস্থ করা, আর হচ্ছে 13, 14। তো আমি তোমাদের জন্য আলাদা করে আনছি এখানে। আচ্ছা, এখন আসো গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 1-এ হচ্ছে কি, প্রথমে আমি মনে রাখার টেকনিক কি দেখো। গ্রুপ 1-এ কে কে আছে? লিনাকে রবি ও সিজি ফ্রান্সে নিয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি, লিনাকে রবি ও সিজি ফ্রান্সে নিয়ে গেছে। এই হাইয়ে তুমি পাবা হাইড্রোজেন, লিতে বলবা লিথিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, কেতে হচ্ছে তোমার পটাশিয়াম, রবিতে হচ্ছে রুবিডিয়াম, আর সিজিতে হচ্ছে সিজিয়াম, আর ফ্রান্সেতে ফ্রান্সিয়াম। তাহলে এই জিনিসটা তোমাদের নোট করে পড়তে হবে। লিনাকে রবি ও সিজি ফ্রান্সে নিয়ে গেছে, এটা দিয়ে তুমি গ্রুপ 1 কিন্তু বের করে ফেলতে পারছো। গ্রুপ 1-এ কী কী আছে? 7টা পর্যায় ছিল, আমরা পড়ছি 7টা পর্যায়ে কী কী মৌল আছে, মানে 7টা মৌল থাকার কথা, 7টা মৌল কী কী আছে। এখন গ্রুপ 2-তে যদি আসো, তখন দেখো আবার মনে রাখার টেকনিক আছে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, মানে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে বাটিতে রাখো। সরিয়েতে কি স্ট্রোনসিয়াম, আর বাটিতে হচ্ছে ব্যারিয়াম, আর রেডিয়াম হচ্ছে রাখো। ওকে, তাহলে গ্রুপ 1 আর 2 কিন্তু তোমাদের পড়া হয়ে গেল। এবার আমাদের পড়তে হবে গ্রুপ 13 আর 14। গ্রুপ 13, 14 আমরা যদি হিসাব করি তাহলে কিভাবে মনে রাখবো, তাই না? গ্রুপ 13 মনে রাখবো, বোয়াল গেল ইন্ডিয়াতে, বোয়াল গেল ইন্ডিয়াতে। বোতে কি? বোরন। হ্যাঁ, আলে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলোতে গ্যালিয়াম, ইতে ইন্ডিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম, আর তেতে হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে? তাহলে বোয়াল গেল ইন্ডিয়াতে, এটা কিন্তু ইজি ছিল 13। গ্রুপ 14 কিভাবে মনে রাখবো দেখো, কাল সিলেট গেলে স্বর্ণ পাবো, কাল সিলেট গেলে স্বর্ণ পাবে। তাহলে কি, কালে হচ্ছে কার্বন, সিলেটে হচ্ছে সিলিকন, গেলেতে হচ্ছে জার্মেনিয়াম, স্বর্ণতে হচ্ছে স্বর্ণ, এটাকে হচ্ছে তোমার যদি নর্মালি বলি আমরা টিন এসএন হিসেবে চিহ্নিত করি, তাহলে এটা হচ্ছে স্বর্ণ, পাবে হচ্ছে লেড, ঠিক আছে? পিবি দিয়ে আমরা লেডকে প্রকাশ করি, প্লাম্বম। ওকে, তাহলে এই গেল তোমার 4টা গ্রুপের এই কিভাবে মনে রাখবে তার টেকনিক, এটা অবশ্যই নোট করে পড়বে। গ্রুপ 15 কিভাবে আমরা মনে রাখবো, নানা পকেট খালি করে আসলো সব বিলিয়ে, নানা পকেট খালি করে আসলো সব বিলিয়ে। নানাতে কি? নাইট্রোজেন, পকেটে কি? ফসফরাস, আসলোতে কি? আর্সেনিক, আর্সেনিক এস দিয়ে প্রকাশ করা হয়। সবে কি? অ্যান্টিমনি, এসবি। হ্যাঁ, আর বিলিয়েতে কি? বিসমাথ। তোমাদের অবশ্যই এটা নিজে একবার পড়তে হবে, ভালো করে পড়ে অবশ্যই কাউকে পড়া দিবা, বা এটা নোট করবা নিজে নিজে না দেখে। ওকে, নোট করে গ্রুপে অবশ্যই পোস্ট করবা। তারপর দেখো গ্রুপ 16তে কি আছে? ও এসএসসিতে পড়ে, এটা কিন্তু খুব ইজি। গ্রুপ 16 কি? ও এসএসসিতে পড়ে। ওতে অক্সিজেন, এসে হচ্ছে সালফার, এসএসসিতে হচ্ছে সেলেনিয়াম, তেতে হচ্ছে টেলোরিয়াম, আর পরেতে হচ্ছে পোলোনিয়াম, ঠিক আছে? আর 2টা গ্রুপ পড়লেই তোমাদের গ্রুপ পড়ার কাহিনী শেষ। গ্রুপ আর নাই, আর পড়া লাগবে না। গ্রুপের নাম 17, 18 পড়তে হবে, ঠিক আছে? গ্রুপ 17 অ্যান্ড গ্রুপ 18। এখন তারপর হচ্ছে পারমাণবিক ভর কীভাবে বুঝবা, তাহলে ওটা পড়লেই আজকের ক্লাসটা আমরা শেষ করব, বেশি আর লেন্দি করব না, ঠিক আছে? এবার দেখো গ্রুপ 17তে কী কী আছে। গ্রুপ 17তে হচ্ছে আমাদের ফকির কালু বরিশালে স্টিমারে আসতেছে, ঠিক আছে? ফকির কালু বরিশালে স্টিমারে আসতেছে। তাহলে ফকিরে কি? ফ্লোরিন, কালুতে কি? ক্লোরিন, বরিশালে ব্রোমিন, স্টিমারে আয়োডিন, আর আসতে সাথে অ্যাস্টাটাইন, ঠিক আছে? তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। একটা টাইমে পড়তে পড়তে দেখবা কি নর্মালি তুমি বলতে পারতেছো, মানে এত যে মানে ছন্দ দিয়ে পড়তেছো, দেখবা একটা টাইমে এটি লাগবেও না। আর গ্রুপ 18 যেটা, সেটা হচ্ছে তোমার হেনা আর করিম যাবে রমনায় দিয়ে মনে রাখবা। হেনা আর করিম যাবে রমনায়, ওএমজি। হেনা আর করিম যাবে রমনায়, ওএমজি। হেতে কি? হিলিয়াম, নাতে হচ্ছে নিয়ন, আরে হচ্ছে আর্গন, করিমে হচ্ছে ক্রিপ্টন, যাবেতে জেনন, আর রমনায় হচ্ছে রেডন। আর ওএমজি যেটা, সেটা হচ্ছে আমরা একটু আগেও পড়ছি ওগানেসন, যেটা 118 নম্বর মৌল, ঠিক আছে? এখন এই গ্রুপগুলোর কিছু নাম আছে। আচ্ছা, এই যে দেখো, জাস্ট নামগুলো জেনে রাখো। নামের পিছনে কিছু মানে নাম রাখার পিছনে অবশ্যই কিছু তাৎপর্য আছে, সেটা পরে পড়াবো। গ্রুপ 1-কে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু, ওকে? গ্রুপ 2-কে বলা হয় মৃৎক্ষার ধাতু, ঠিক আছে? গ্রুপ 2 এর ধাতুগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে তোমরা কিন্তু বুঝতেছো এই 1 আর 2 কিন্তু
ধাতু, ঠিক আছে? এই দুইটা গ্রুপের মৌলগুলো কিন্তু ধাতুর বৈশিষ্ট্য ক্যারি করে। আচ্ছা 13-14কে আলাদা করে নাম দেওয়ার কিছু নাই। 15-16, 16কে বলা হয় চ্যালকোজেন, ঠিক আছে? চ্যালকোজেন। চ্যালকোজেন কেন বলা হয়? চ্যালকোজেন মানে হচ্ছে তোমার আকরিক বা খনিজ, মানে খনিজ, আমরা জানি না মাটির নিচে আকরিক বা খনিজ পাওয়া যায়, এইগুলো হচ্ছে সেই খনিজের যে মৌলগুলো থাকে, সেই মৌলগুলো হচ্ছে এরা গ্রুপ 16, তাই এদেরকে চ্যালকোজেন বলা হয়। আর গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন, হ্যালোজেন, যারা হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর যারা গ্রুপ 18 কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না তাদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে? কোনো বিক্রিয়া করে না, মেইন কথা। এই কথাটুকু জানিয়ে রাখো, তারপরে আসি হচ্ছে আমাদের আসল কথায়। ও আরেকটা জিনিস তাহলে জানাই দিই, যেহেতু জানতে পারলা যে গ্রুপ 1 আর 2 এরা হচ্ছে কি ধাতু, ঠিক আছে? তাহলে আমরা গ্রুপ গ্রুপ এই যে পুরো পর্যায় সারণীর বাম দিকের যে মৌলগুলো আছে সেগুলোকে বুঝতে পারতেছি এরা হচ্ছে কি ধাতু। বাম দিকের যে 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপ এরা হচ্ছে ধাতু, ঠিক আছে? ধাতু কেন বলা হয় জানো? ধাতুরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তাদেরকে ধাতু বলা হয়। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো পরে বলবো। তুমি দেখো 14 থেকে যে 17 পর্যন্ত আছে এরা হচ্ছে অধাতু। এরা কি অধাতু? কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা, এরা কি অধাতু, অধাতু। হ্যাঁ, তাহলে অধাতু আর ওই ধাতু পাইলাম। তাহলে পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু আর বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু। তাহলে এই মাঝখানে 13 পর্যন্ত, 3 থেকে 13 পর্যন্ত বা 12 পর্যন্ত এরা কি? এরা হচ্ছে তোমার মাঝখানে পড়ে গেছে, তাই এদেরকে অর্ধধাতু বলা হয়, ঠিক আছে? এদের মধ্যে আবার অবস্থান্তর মৌল আছে, সেটা আবার পরবর্তীতে যখন পড়াবো তখন দেখাবো, ঠিক আছে? এই চ্যাপ্টারেই আছে, সেটা পরে দেখাচ্ছি। এখন জাস্ট এখানে জেনে রাখো। তাহলে ধাতু কারা? পর্যায় সারণীর বাম দিকে যেগুলো আছে, ঠিক আছে? বাম দিকে গ্রুপ 1, 2, ঠিক আছে? আর অধাতু কারা? আর কেন সেটা তো বললাম, একটা নর্মাল কজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু কারা? অধাতু হচ্ছে গ্রুপ 14 থেকে 17 অবধি, এরা কারা? অধাতু, কারণ ইলেকট্রন গ্রহণ করে। আর 18 নম্বর গ্রুপ কিন্তু বারবার বলছি এরা হচ্ছে নিষ্ক্রিয়, কারণ হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ কোনোটাই কিন্তু করে না, কোনো বিক্রিয়াও করে না, বিক্রিয়াও করে না, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ, ত্যাগ না করলে কি বিক্রিয়া হবে? হবে না, বিক্রিয়া করে না, ঠিক আছে? আর মাঝখানের ধাতু মানে হচ্ছে 3 থেকে 13 অবধি গ্রুপ, এরা কিন্তু কি অর্ধধাতু। মধ্যে কিছু আছে আবার অবস্থান্তর মৌল। এখন হচ্ছে যেটা জানাইতে চাইছিলাম সেটা হচ্ছে পারমাণবিক ভর বুঝবো আর পারমাণবিক সংখ্যা নির্ণয়। এখন দেখো পারমাণবিক সংখ্যা 1 থেকে 30টা পড়ছো। এখন একটা গ্রুপের যে নাম তুমি পড়লা, এই যে 1 নম্বর গ্রুপ, ঠিক আছে? এটা পড়ে তোমার লাভ কি? এই 1 নম্বর গ্রুপ পড়ছো তুমি, ওই যে একটা নাম্বার মনে রাখছিলাম, মনে আছে? ওই যে তোমাদের বললাম যে শুরুতেই 2, 8, 8, 18, 18, 32, 32 বলছিলাম না? ওই যে পর্যায়, কোন পর্যায়ে কতগুলো মৌল আছে সেটার জন্য পড়াইছিলাম যে 2, প্রথমে 2টা, তারপরে 8টা, 8টা, তারপর 18, 18, 32, 32 পড়াইছিলাম না? সেইখানে তুমি হচ্ছে যদি একটা 32 কাইটা দাও, ঠিক আছে? সরি, এই লেখাটা একটু বেশি। হ্যাঁ, একটা 32 যদি কেটে দাও, তারপরে যদি এখানে বসাও, পর্যায় অনুযায়ী যদি যাও, তাহলে দেখো পর্যায় অনুযায়ী কি হয়। হাইড্রোজেনের সাথে যদি 2 যোগ করো ওর পারমাণবিক সংখ্যার সাথে, তাহলে তুমি পরের পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবা, মানে একই গ্রুপের থাকলে, ঠিক আছে? যেমন হাইড্রোজেনটা তুমি জানো 1, ওর সাথে 2 যোগ করো, 2 যোগ করলেই দেখো 3, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বের হয়ে যায়। আবার লিথিয়ামের সাথে 8 যোগ করো, দেখো সোডিয়ামেরটা বের হয়ে যাবে, মানে পরেরটার পারমাণবিক সংখ্যা বের হয়ে যাবে 11। তারপর আবার যদি ওর সাথে 8 যোগ করো, পরেরটার 19 বের হয়ে যাচ্ছে। তারপর ওর সাথে 18 যোগ করো, পরেরটার 37 বের হচ্ছে। ওর সাথে যোগ করো 18, 55 হচ্ছে। তারপরে 55 সাথে আর 32 যোগ করো, দেখো 87 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম, ঠিক আছে? একই গ্রুপের হলে এই নিয়মটা খাটবে। 2, 8, 8, 18, 18, 32 এই যোগ করো যদি সিরিয়ালি, যদি প্রথমটার সংখ্যার সাথে বাকিগুলো যোগ করো সিরিয়ালি, তাহলে দেখো পরেরটার পারমাণবিক সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে? এই একটা উপায়। আচ্ছা, আশা করি এটা বুঝছো। এখন আসো তাহলে পারমাণবিক ভর কিভাবে বের করবা, ঠিক আছে? ওই যে তোমাদের বললাম যে পাশের যে লেখাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক ভর, কিভাবে বের করবা। মানে ওই যে বললাম যে একটা মৌল যদি ধরো ক্রোমিয়াম থাকে বা একটা মৌল ধরো সোডিয়াম থাকে, ওর এই পাশে যেটা থাকে সেটা পারমাণবিক ভর, এইখানে যেটা থাকে সেটা পারমাণবিক সংখ্যা। এই যে ভরটা সেটা তুমি বুঝবা কিভাবে? তুমি তো সংখ্যা না হয় মুখস্থ করলা 1 থেকে 30, তাই না? 1 থেকে 30-এর মধ্যে সংখ্যা মুখস্থ করছো, পারমাণবিক সংখ্যা, এবার পারমাণবিক ভর কিভাবে বের করবা? হ্যাঁ, এটাও ইজি। যদি তোমার 1 থেকে 20-এর মধ্যে হয়, ঠিক আছে? 1 থেকে 30-এর মধ্যে যদি জোড় হয়,
হ্যাঁ, 1 থেকে 20-এর মধ্যে যদি জোর হয় তখন তুমি কিভাবে বের করবা পারমাণবিক সংখ্যা? 1 থেকে 20-এর মধ্যে জোর হইলে তখন তোমার মনে রাখবা যে জাস্ট তোমার পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ দিলেই পারমাণবিক ভর বের হয়ে যাবে। এক্সেপ্ট মানে ব্যতিক্রম আছে বেয়ার। ব্যতিক্রম কি? বেয়ার, বেরিলিয়াম আর আর্গন। বিআর হচ্ছে তোমার ব্যতিক্রম, বেরিলিয়াম আর আর্গন। বিআর, ঠিক আছে, বেরিলিয়াম আর্গন। তাহলে এই দুইটা বাদে বাকি সবার সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে কিন্তু তুমি পারমাণবিক ভর পাই যেতেছো। যেমন দেখো হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2 পড়ে আসছো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম পড়লা না? তাহলে ওর পারমাণবিক ভর দেখো 2 গুণ করলে হয়ে যাচ্ছে 4। বেরিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 4, ওর ক্ষেত্রে এটা তো এক্সেপশনাল, এটা পরে। কার্বনের দেখো 12, তারপর অক্সিজেনের দেখো 8 দুগুণা 16, নিয়নের দেখো 10 দুগুণা 20, ম্যাগনেসিয়ামের দেখো 12 দুগুণা 24, তারপরে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে দেখো এটা 14 আর কি লেখা, 14 দুগুণা 28, ঠিক আছে। আবার সালফারের 16 দুগুণা 32, ক্যালসিয়ামের 20 দুগুণা 40, সব মিলছে। মিলে নাই কার কার? আর্গনের আর হচ্ছে তোমার বললাম না বে আর, এই দুটো ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? বের ক্ষেত্রে দেখো 4 দুগুণা 8 হওয়ার কথা ছিল, কিন্তু 1 যোগ হয়ে 9 হয়েছে, ঠিক আছে। এইটা ব্যতিক্রম। আরেকটা হচ্ছে তোমার যেটা বললাম আর্গন ব্যতিক্রম। আর্গনে 18 দুগুণা কত হওয়ার কথা ছিল? 36 হয়েছে, কিন্তু 40, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার ব্যতিক্রম, এই দুটো মনে রাখতে হবে। আর বাকিগুলো জাস্ট 2 দিয়ে গুণ দিবা জোড় সংখ্যা হলে। এই যে যেমন পারমাণবিক সংখ্যা যদি জোড় সংখ্যা হয় 2, 4, 6, 8, 10, 12 এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা জোড় হইলে এটা খাটবে, 2 গুণ করে দিলেই হবে, এক্সেপ্ট মানে ব্যতিক্রম বিআর, ঠিক আছে। এটা হচ্ছে পারমাণবিক ভর বের করার একটা। আরেকটা হচ্ছে যদি 1 থেকে 20-এর মধ্যে বিজোড় হয়, যেমন 1, 3, 5, 7, 9 এরা যারা তাদের ক্ষেত্রে কি করবা? গুণ 2 দিবা প্লাস 1 করবা। আগে 2 দিয়ে গুণ করবা, তারপর তার সাথে 1 যোগ করে দিবা। যেমন এক্সেপ্ট কি? হাইনা। এক্সেপ্ট কি দিয়ে মনে রাখবা? হাইনা। হাইনাতে কি? হাইড্রোজেন আর নাইট্রোজেন। এই দুইটা বাদে, এই দুইটা হচ্ছে এই নিয়ম ফলো করে না, এই দুইটা বাদে বাকি সবাই হচ্ছে পারমাণবিক ভর 2 দিয়ে গুণ করে 1 প্লাস করে দিলেই দেখবো মিলে যাবে। যেমন লিথিয়াম। লিথিয়াম কি? হাই হিলি। হাই হিলিতে কি 3 নাম্বার, তাহলে ওর পারমাণবিক ভর কত? 3। 3 হইলে 3 দুগুণা 6 প্লাস 1 7। আবার দেখো বোরনের ক্ষেত্রে 5, যেহেতু ওর পারমাণবিক ভর, তাহলে 5 দুগুণা 10, সাথে 1 11। এইভাবে দেখতেছো সবার মিলছে। দেখো 9 দুগুণা কত? 18, 1 19, 11 দুগুণা কত? 22 আর 1 23। এরকমভাবে দেখবা সবার মিলবে। একমাত্র এখানে কিন্তু ক্লোরিনেরটা এক্সেপশনাল। ক্লোরিনের 35.5, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এক্সেপশনালে কিন্তু ক্লোরিনও আছে। ক্লোরিনের হচ্ছে 35.5। ও 17 হওয়া সত্ত্বেও 17 দুগুণা 34 কিন্তু হয় নাই, ঠিক আছে। ওর কিন্তু 1 যোগ করলে হয়তো 35, কিন্তু এখানে কিন্তু 35.5 আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ক্লোরিন এক্সেপশনাল 35.5। আর এছাড়া তোমার তো আগেই বললাম হাইনা এক্সেপশনাল। হাইনা কেন এক্সেপশনাল? হাইড্রোজেনের যদি এটা মিলতো তাহলে তো হয়তো হাইড্রোজেন 1 মানে 2 গুণ করলে 2 প্লাস 1 3 হয়ে যেত, কিন্তু 3 কিন্তু হয় না, ওর পারমাণবিক ভর একই আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যতিক্রম। আর নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো 7 দুগুণা 14 প্লাস 1 15 হওয়ার কথা ছিল, কিন্তু 15 কিন্তু হয় নাই নাইট্রোজেনের বেলা। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন আর ক্লোরিন, এই তিনটা কিন্তু এখানে আলাদা, ঠিক আছে। এই হচ্ছে তোমার পারমাণবিক ভর জোড় বিজোড়ের ক্ষেত্রে বের করবা। এই তোমার হয়ে গেল কত অবধি? 1 থেকে 20 অবধি, ঠিক আছে। কিন্তু আমরা তো 30টা মৌলের মুখস্থ করছিলাম পারমাণবিক সংখ্যা অনুযায়ী। এখন তাহলে পারমাণবিক ভর বাকিগুলোর কীভাবে বের করবো? মানে 21 থেকে 30 অবধি ওদের কীভাবে বের করবো, তাই না? ওদের কীভাবে বের করবো দেখো, ওদের ক্ষেত্রে একটু আলাদা। কীরকম? প্রথমে তুমি 2 গুণ করো সবার পারমাণবিক সংখ্যার সাথে। 21 থেকে 22 তো 21 থেকে 30 পড়ছো, কীভাবে মনে রাখতে হবে? তাহলে লিখলাস, লেখার পরে 2 দিয়ে গুণ করলা। 21 দুগুণা 42, 44, তারপর হচ্ছে 46 আসলো, 48, 50, এরকমভাবে 60 অবধি আসলো। 30 দুগুণা 60, এরকম 2 করে গুণ করলা। গুণ করার পর এখন তোমার একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যে এদের সাথে কত যোগ করবা, কত কত যোগ করতে হবে, ঠিক আছে। এটা মনে রাখার জন্য প্রথমটার সাথে মনে রাখবা 21 জার, মানে 21 দুগুণা 42, 21 নাম্বার যে মৌলটা, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, ওর ক্ষেত্রে 3 যোগ করবা এক্সট্রা। এই ওর 2 গুণ করার পর এক্সট্রা 3 যোগ করবা। তারপরে কি সিকোয়েন্স দেখো, 4 5 4 5 4 5, তিনটা 4 5 যোগ করবা, ঠিক আছে। তিনটা 4 5 4 5 যোগ করতে হবে। তারপরের ক্ষেত্রে কি? তারপরের ক্ষেত্রে দেখতেছো যে পরে আবার 3, ঠিক আছে। মানে 3 দিয়ে শুরু হয়েছিল, যোগ করছো, তারপর 3টা 4 5 4 5 4 5, তারপর হচ্ছে 3, আবার তারপর হচ্ছে 5.5 আর 5, 5.5 আর 5, এবার যোগ করলে তাহলে কত আসতেছে? 45 আসতেছে। যদি 42-এর সাথে করো পরেরটা 48 আসতেছে, 51 52 55 এরকম করে আসতেছে 65 পর্যন্ত, ঠিক আছে। তাহলে বুঝতেছো, এখানে প্রথমে 2 দিয়ে গুণ করবা, তারপরে হচ্ছে এই নাম্বারগুলো যোগ করে দিবা, তাহলেই পারমাণবিক ভর আইসা পড়বে, ঠিক আছে। জাস্ট এটা একটু মনে রাখতে হবে যে প্রথমে 3, তারপরে 4 5 4 5 4 5, তারপরে আবার 3, তারপর 5.5 আর হচ্ছে 5, ওকে। এবার তাহলে তোমার মনে আসতে পারে কোশ্চেন যে তাহলে দেখি কোনটা পারি কিনা, ঠিক আছে। তাহলে আসো আমরা দেখি বাই করে পারি কিনা। তোমার ধরলাম হচ্ছে বললাম ক্রোমিয়ামেরটা বাই করো, ঠিক আছে। তাহলে ক্রোমিয়াম কত সেটা কিভাবে বের করবা? ক্রোমিয়াম পড়ছিলাম কিভাবে আমরা, যে ভাইকে মা, তাই না?
ভাইকে মা ফের কোলে নিয়ে, এরকম সামথিং আরও পড়ছি, তাই না? তাহলে ভাইকে কি ছিল? ভ্যানাডিয়াম ছিল। এটা শুরু হয়েছিল কত থেকে? আমরা ওই যে ওইখানে পড়ছিলাম তোমায় সাজাবে তোমায়, মানে টাইটেনিয়াম পর্যন্ত পড়ছিলাম, যেটা 22, তাই না? তাহলে 22টা যেহেতু ওখানে পড়ছি, তাহলে এটা কত? 23 নম্বর পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে 24, এটা হচ্ছে সরি 24 তো ক্রোমিয়ামে হবে, কেতে হবে। ভাইয়ের ভাই কে, এখানে হচ্ছে ক্রোমিয়াম, তাই না? ক্রোমিয়াম তাহলে কত? 24। মা হচ্ছে ম্যাঙ্গানিজ, যেটা হবে 25। ফের হচ্ছে আয়রন 26। তোমার লাগবে হচ্ছে বললাম ক্রোমিয়ামেরটা বের করো। তাহলে তুমি বুঝতে পারছো কিন্তু সিরিয়াল নাম্বার, ওর যদি 23 হয় ওর 24 হবে, ওই যে ওইটার ওই যে মুখস্থ রাখার টেকনিকটা থেকে, ঠিক আছে? তাহলে ওর যদি পারমাণবিক সংখ্যা তুমি বের করে ফেলছো 24, 24 হলে 24-এর সাথে গুণ দিবা ফার্স্টে কত। এখন তোমার এই যে এইটা সিরিয়ালি যে মনে রাখবা, এখানে কি ছিল? সাজাবে তোমায়, সাজাবেতে স্ক্যান্ডিয়াম, তাহলে এটা কি 21, এটা 22, এটা 23, 24, 25, 26 এরকম, তাই না? এখন তোমার প্রথমে কাজ হচ্ছে 2 দিয়ে গুণ করা। 2 দিয়ে গুণ করো, এটাতে কত? 42, এটাতে কত আসবে? 44, এটাতে আসবে 46, এটাতে আসবে কত? 48। একটুকু অবধি লাগবে, যেহেতু আমি তোমার ক্রোমিয়ামেরটা বাই করতে বলছি, তাহলে একটুকু অবধি করলা। করার পরে তোমার ওই যে সিরিয়ালটায় যাও, প্রথমে 3 যোগ করতে হবে এক্সট্রা। এখানে হচ্ছে তোমার 4 5 4 5 ছিল না, তাহলে 4 5 4। তাহলে বুঝতে পারতেছো যে সিরিয়ালি 3টা 4 5 ছিল, তো 3টা অবধি যাওয়াও লাগে নাই তোমার এটার সাথে, তার মানে 4 যোগ করলেই হয়ে যাবে। তার মানে ক্রোমিয়ামের এটার সাথে 4 যোগ করলে কত আসে? 52 আসে। তাহলে এইটা হচ্ছে ওর পারমাণবিক ভর। ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি পারমাণবিক ভর বের করতে পারতেছো, পারমাণবিক ভরগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারতেছো। আর এখন এইভাবে মনে রাখবা, পরবর্তীতে দেখবা হচ্ছে পর্যায় সারণী বললাম যে রেগুলার দেখবা, রেগুলার দেখলে এমনি মনে থাকবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করবা, পারমাণবিক সংখ্যা কীভাবে বুঝবা। হ্যাঁ, তো আজকের চ্যাপ্টার আমরা একটুকুই এই ভিডিওতে আমরা পড়াবো, কারণ এর বেশি পড়ানো লেন্দি হয়ে যাবে অনেক। তোমরা যারা নিউলি দেখতেছো বা পড়তেছো তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা নোট করে পড়ে ফেলবা। আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটি। আর যদি তোমাদের আরও ক্লাস প্রয়োজন হয়, কোন চ্যাপ্টার প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমাকে জানাবে। আর ক্লাস কেমন লাগলো সেটাও আমাদের বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে নেক্সট ক্লাসগুলো আপলোড করা হবে, সেটা আমাদের জানাবে। ওকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।